বিজনেস করার বিষয়ে কেউ বলে, চিরকালে আপনি শুনলেন কি বাঙালিরা বিজনেস করতে পারে না, শুনেছেন কি না? শুনেছেন। কিন্তু আমাদের যে ইতিহাস সেটা পুরোপুরি কিন্তু বিজনেস আর এন্টারপ্রেনিয়রের সঙ্গে ওটার একটা বন্ধ আছে। আপনি যদি মৌর্য যুগে চলে যান বা গুপ্তা পিরিয়ডে যান, হাজার হাজার বছর ভারতের সবচেয়ে বড় যে পোর্ট ছিল সেটা কোথায় ছিল? তামলুকে, তাম্রলিপ্তি ছিল কিনা? কলকাতার ঠিক উত্তরে ব্যারাকপুরের কাছে চন্দ্রকেতুগড় আছে। তো মানে হতেই পারে না যে আমাদের এখানে সবচেয়ে বড় বড় যে পোর্ট যদি এই রাজ্যে হয়, কি আমাদের ইতিহাসে বিজনেস এন্টারপ্রেনারশিপ এইসবের কোনো সম্বন্ধ নেই? হতেই পারে না, ঠিক কি না? তো এই ইতিহাসটা আমাদের কিন্তু, যদি আপনারা আমাদের পুরনো গল্প যদি দেখেন, যারা আপনাদের ঠাকুর নানা শুনিয়েছে হবে, সেখানে দেখবেন অনেক বিজনেসম্যান আছে। চাঁদ সওদাগরের নাম শুনেছেন? হ্যাঁ, চাঁদ সওদাগরের নাম শুনেছেন? তো যদি এখানে সওদাগর ছিলই না, তো চাঁদ সওদাগর কোথা থেকে এলো? তো এই জন্য আপনাদের বলতে চাই কি, যে কথাটা কি বাঙালিরা বিজনেস করতে পারে না, এটা শুধু এই স্বাধীন হওয়ার পরে, মানে স্বাধীন হওয়ার পরে বলবো না, আমি বলবো এই 1970-এর ওই সময় থেকে পরে, মানে যখন কমিউনিস্টরা এসছে তারপরের থেকে এই আইডিয়াটা মানে হয়ে গেছে কি বাঙালিরা বিজনেস করতে পারে না। কিন্তু আজকের থেকে যদি আপনি 100 বছর আগে যান, তো দেখবেন কি তখন বঙ্গভঙ্গ 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল, মানে করার চেষ্টা হয়েছিল প্রথমবার, তখন প্রথম স্বদেশী যে আন্দোলন হয়েছিল, সেই স্বদেশী আন্দোলন থেকেই সেটার সময় অনেক অনেক বাঙালিরা একটা আধুনিক মডার্ন বিজনেস এখানে এস্টাবলিশ করে। ওদের নাম আপনারা এখনো জানবেন: বেঙ্গল কেমিক্যালস, ক্যালকাটা কেমিক্যালস, সুলেখা ইঙ্কস আপনারা ব্যবহার করেছেন, মার্গোসো ছিল। আপনাদের এখন মনে নেই হবে, কিন্তু আপনাদের দাদুদের মনে হবে মোহিনী মিলসের ধুতি আসতো। ওটা ওই মোহিনী মিলস কে বানিয়েছিল? মোহিনী মোহন চক্রবর্তী, হ্যাঁ, আমার গ্রেট গ্র্যান্ডফাদার। ওই মিলটা এখন কুষ্টিয়াতে পড়ে। তো ওই স্বদেশীটা কি ছিল? ওই স্বদেশীটা ছিল মডার্নিস্ট মুভমেন্ট। আমরা চাইছিলাম কি আমরা মডার্ন কলকারখানা বানিয়ে আমরা নতুন ভাবে একটা একটা মানে অর্থ ব্যবস্থাটাকে আমরা বানাবো। এক সেকেন্ড, ফোনটা আমি নিজেই বন্ধ করে দিই। আচ্ছা, এই জন্য বলছি কেন কি পরে এই যে স্বদেশী শব্দটা, আত্মনির্ভর শব্দটা, পরে গান্ধীজি ওটাকে একটা মানে চরখার সঙ্গে মিলিয়ে দিয়ে একটা ব্যাকওয়ার্ড লুকিং ওটাতে আইডিয়া বানিয়ে দিয়েছে। সেটাতে কিন্তু সেই সময়কার বাঙালিরা বলেছিল কি এটা ঠিক নয়। আপনারা রবি ঠাকুরের একটা প্যাসেজ আছে, কাল্ট অফ দ্য চরখা, শুনেছেন, পড়েছেন? কাল্ট অফ দ্য চরখা 1925। সেটাতে রবি ঠাকুর বলেছেন কি এই স্বদেশী আন্দোলনটা আগে যাওয়ার জন্য, পেছনে যাওয়ার জন্য নয়। কিন্তু যেহেতু এই প্র্যাকটিক্যালি এই পুরো স্বদেশী শব্দটাকে ক্যাপচার করে নেওয়া হয়েছিল, তো সে কারণে আজকে আমরা যখন স্বদেশী ভাবি, ওই ভাবি চরখা, কিন্তু চরখার সঙ্গে ওটার কোনো সম্বন্ধই নেই। ওটার অরিজিনাল যে গুরুত্ব হচ্ছে কি, ওটা ছিল একটা মডার্নিস্ট মুভমেন্ট। আর ওই মডার্নিস্ট মুভমেন্টের জন্মটা এখানে কলকাতায় হয়েছিল। আর সে কারণে আমাদের অনেক এখানে কলকারখানা, আমি তো আপনাদের নাম বললাম, বেঙ্গল কেমিক্যালস, ক্যালকাটা কেমিক্যালস, সুলেখা ইঙ্কস, এইসব অনেক ছিল। তো সেই যে একটা স্পিরিট ছিল, সেই স্পিরিটটা আমরা হারিয়ে ফেলেছি। আর আবার ওটাকে ফিরিয়ে আসার জন্য আমাদের একটা আন্দোলন করতে হবে, একটা নতুন ভাবে একটা স্বদেশী আন্দোলন। আর এই সময় এটার গুরুত্বটা কি? গুরুত্বটা এই কি আজকেও
আপনারা দেখছেন কি বিশ্বের কি অবস্থা। বিশ্বে আমরা এখন একটা নতুন ভাবে একটা ইকোনমিক পাওয়ার হয়ে উঠে চলেছি, কিন্তু এটা মনে রাখবেন কি আমাদের যারা বন্ধু তারাও চায় না কি আমরা একটা গ্লোবাল ইকোনমিক পাওয়ার হয়ে যাই। চায়না তো চাই না, কিন্তু যারা বলে ওরা আমাদের বন্ধু তারাও চায় না। এটা আপনারা মনে রাখবেন। এটা ব্যক্তিগত জীবনেও দেখবেন, আপনাদের যা আত্মীয়, আপনাদের যে সে বন্ধু, আপনাদের যদি সাকসেসফুল হয়ে ওঠেন, ওরা প্রথম আপনাদের বাধা দেওয়ার চেষ্টা করবে, করে কিনা? হ্যাঁ, তো তাই জন্য এটা আপনারা মনে রাখবেন কি আমরা ভারত যদি একটা গ্লোবাল ইকোনমিক পাওয়ার হয়ে, একটা গ্লোবাল পাওয়ার হয়ে দাঁড়ায়, আমাদের সঙ্গে যারা বলে আমাদের বন্ধু, তারাই আমাদের চেষ্টা করবে লাইন মারতে। আর আপনারা সেটা দেখছেন। তাই জন্য সবচেয়ে প্রথম আমাদের কি করতে হবে, আমাদের নিজেদের যে জায়গায় আমরা নিজেদেরকে আত্মনির্ভর বানাতে পারি, আমাদের বানানোর দরকার। এটা মানে নয় কি আমরা পেছনে গিয়ে সেই পুরনো অ্যাম্বাসেডর গাড়ি বানানোর চেষ্টা করব। যেটা আমরা বানাবো সেটা ওয়ার্ল্ড ক্লাস হওয়ার দরকার। অ্যাম্বাসেডর গাড়ি দিয়ে ওয়ার্ল্ড পাওয়ার হওয়া যায় না, চরখা দিয়ে ঘুরিয়ে ওয়ার্ল্ড পাওয়ার হওয়া যায় না। তো যদি চরখা ঘুরিয়ে বানাতে হয় না, তাহলে কি করার দরকার? দরকার কি আমরা আধুনিক মডার্ন আজকে সবচেয়ে ভালো যে টেকনোলজি সেটাকে আমরা নিয়ে নিজেদের বানিয়ে আমরা এন্টারপ্রেনিউর একটা ক্লাস দাঁড় করি। কিন্তু সেটা পুরো ভারতে হবে, কিন্তু পশ্চিমবঙ্গে কি হবে না? হবে। সেটার জন্য আপনারা একটা রিস্ক টেকিং একটা কালচার ফিরিয়ে আনতে হবে কিনা? হ্যাঁ, সেই যে খালি কেন্দ্রের কালো হাত, হ্যাঁ, আমার নাম তোমার নাম, ভিয়েতনাম গিয়ে দেখুন। হ্যাঁ, ওরা অনেক আগে বেরিয়ে গেছে, আমরা খালি ভিয়েতনাম করতে যাচ্ছি। হ্যাঁ, চেয়ারম্যান মাওয়ের বিষয়ে আমরা খুব বলতাম, গিয়ে দেখুন চায়না কোথায় আগে চলে গেছে, আমরা এখানে বসে আছি। তো আমাদেরও আধুনিক হতে হবে আর নতুন টেকনোলজি আনতে হবে। সেটার জন্য কিছুখানি আত্মনির্ভর স্বদেশী মানে নয় কি আমরা মানে নিজেদের বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে থাকবো, সেটার মানে নয়। সেটা করলে আমাদের টেকনোলজি আগে বাড়বে কিরম করে? আপনি দেখুন, যদি জাপানের ইতিহাস দেখবেন, জাপান আমাদের থেকেও পিছনে ছিল। হ্যাঁ, 19th সেঞ্চুরিতে দেখবেন ওদের যখন মডার্নাইজেশন হয়, ওরা মডার্নাইজ কিরম করে করে, ওরা পুরো বিশ্বে ঘুরে যা সেই সময়কার যা টেকনোলজি ভালো ছিল, ট্রেন, স্টিম ইঞ্জিন যাই ছিল, সব টেকনোলজি শিখে এখানে ফিরিয়ে এনে ওই রকম কলকারখানা বানিয়েছিল, মডার্ন, অ্যাবসলিউটলি মডার্ন, যেতে ওরা এক্সপোর্ট করতে পারে আর এক্সপোর্ট করে বিশ্বের যেখানে ওরা মার্কেট ক্যাপচার করতে পারে সেটা করেছিল। তো আমাদেরও সেই একটা স্পিরিট রাখতে হবে। যদি আমাদের মাথায় এটা ঢুকে যায় যে আমরা বিজনেস করতেই পারি না, আমরা লড়তেই পারি না, আমরা চুপচাপ ট্যারিফের পেছনে লুকিয়ে চালাবো, এইটাতে কিছু হবে না। হ্যাঁ, আমরা আপনাদের কিছুক্ষণ প্রোটেকশন দিতে পারি, কিন্তু সেই সময়টা নিজেদের একটা ক্যাপাবিলিটি যদি আমরা বানাতে পারি না, তাহলে আমরা আগে বাড়তে পারবো না। তো এটার জন্য অনেক কিছু করার দরকার, সেটা আমি আপনার সঙ্গে আলোচনা করতে পারি, ওপেন আলোচনা করতে পারি। করবেন? ঠিক আছে, ঠিক আছে। তাহলে একটা কেউ যদি মাইক আছে সেটা নিয়ে উপর নিয়ে যেতে পারে, করতে পারে, মাইক নিয়ে দিন। আচ্ছা, কর্ডলেস দিন। তো কারণটা হচ্ছে কি আমরা কিছু আমাদের সাইড থেকেও করছি। আপনারা দেখেছেন একটা এখন জিএসটি কমিয়ে দিয়েছি, 12 লক্ষ অব্দি ইনকাম ট্যাক্স কমিয়ে দিয়েছি। তার সত্ত্বেও অনেক কিছু আছে যেটা কেন্দ্রের সরকারের হাতে আছে, সেগুলো আমরা পুরো আমরা ট্রাই করব। কিন্তু আপনারা যেখানে আছেন, আপনাদের যে
সমস্যা, অনেক সমস্যা হবে যেটা রাজ্য সরকারের সঙ্গে হবে, সেটা আপনারা ধাক্কা দিন। কেন কি যতদিন আমরা এটা পুরো মানে গায়ের জোর দেব না, এটা হবে না। নয়তো আরো 20 বছর পরে আমরা এই সেই একই কথা বলতে 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 থাকবো, আগে সবাই চলে যাবে, আমরাই বসে থাকবো। আর এবার পুরো বিশ্বের অন্য দেশরা না, অন্য রাজ্যেরা আগে বেরিয়ে যাবে। তাই জন্য এই দরকার কি আমরা বুঝি এখানের সমস্যাগুলো কি কি সমস্যা আমরা কেন্দ্রের থেকে আমরা ঠিক করতে পারি, কি সমস্যা রাজ্যের থেকে ঠিক করতে পারি। আর কিছু জিনিস আছে যেখানে সরকারের দিক থেকে না, সেটা অ্যাকচুয়ালি সোশ্যাল মানে সামাজিক দৃষ্টির থেকে ঠিক করতে হবে। যেরকম রিস্ক টেকিং, সেটা যতই গভর্নমেন্ট থেকে সরকার থেকে যাই করুক, একটা আমাদের ভেতরে যে একটা কালচার হবে, যে একটা রিস্ক টেকিং কালচার, সেই কালচারটা যতক্ষণ আসবে না আমরা আগে আত্মনির্ভর আর স্বদেশী আগে করতে পারবো না। তো এখন কার কাছে মাইকটা, কার কাছে? হ্যাঁ, কোথায়? আপনি হাত ওঠান, এদিকে কেউ আছে? আপনার নামটা বলুন। হ্যালো, নামটা বলুন, তারপরে বলুন। হ্যাঁ হ্যাঁ আমি বলছি। কোথায়? আপনি দেখতে পাচ্ছি না। হ্যালো, হাত তুলুন, হাত তুলুন। হ্যাঁ বলুন। আমি প্রলয় কার্তিক ঘোষ বলছি। আর একটু জোরে বলুন যাতে শুনতে পারি। আপনার নামটা বলুন, তারপরে একটা প্রশ্ন বলুন। আচ্ছা, রাইট। অ্যাকচুয়ালি আমার নাম প্রলয় কার্তিক ঘোষ। তো আমি এমএসএমই সেক্টরে অনেকদিন ধরেই কাজ করি। আমি দেখেছি যে বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিপার্টমেন্টগুলি আছে, হ্যাঁ, এগুলি অল ওভার ইন্ডিয়ার রেসপেক্টে নিয়ম কানুনগুলি করে, যে স্কিমগুলি মানে করে। ধরুন একটা উদাহরণ দিচ্ছি, ধরুন মানে তারা এগ্রিকালচার রিলেটেড বিজনেস করবে, অনেক সাবসিডি আছে, ভালো ভালো স্কিম আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দেখা যায় যে মানে ওইখানে একটা মিনিমাম ক্রাইটেরিয়া থাকে যে এত একর জমি থাকতে হবে, এত এই ব্যাপার সেই, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জমির নেচারটা অন্যরকম, তাদের ছোট ছোট জমি, তারা অ্যাপ্লাই করতে পারে না। ঠিক আছে, এইটা কিন্তু খুব দরকার যে প্রত্যেকটা স্টেটের রেসপেক্টে এইগুলি ডাইনামিক হওয়া দরকার। না না, সেটা ঠিক বলেছেন। তো এটার জন্য একটা কাজ করবেন, সতীশ জি কি একটা 2 পেজ নোট বানিয়ে বুঝিয়ে দিতে পারবেন যে সমস্যাটা কি, কোন স্কিমে, কোন রুলে, এক্স্যাক্টলি কোন রুলে এটা লেখা আছে, একটা নোট বানাতে পারবেন? আমি এই মুহূর্তে একটুখানি অন্য এই মুহূর্তে না, নম্বর নিয়ে নিন সতীশ জি। হ্যাঁ, আমি এমনি বলতে পারি আর কি। আচ্ছা, বুঝিয়ে দিন। মানে এগ্রিকালচার রিলেটেড এরকম কিছু প্রবলেম আছে আর কি। আমি কিন্তু এমএসএমই নিয়ে কাজ করি, আমি এখানে দেখছিলাম যে মানে যারা আর কি এগ্রিকালচার যে ডিপার্টমেন্ট আছে, ওদের এরকম আছে যে এরকম এই টাইপের প্রোডাক্ট চাষ করলে নেই, দেখুন আপনি যে প্রশ্নটা বলছেন কি গভর্নমেন্টের অনেক স্কিম আছে যেটা এগ্রিকালচার রিলেটেড যেটা আছে, সেটাতে এরিয়া কিছু নিয়ম আছে, সাইজের নিয়ম আছে, যেটার কারণে আমরা এই স্কিমগুলো এখানে মানে লাভ নিতে পারছি না। এটাই তো বলছেন তো? তো একটা কাজ করুন, আজকে করতে হবে সেটা বলছি না, কারোর একটা এদের মধ্যে থেকে নম্বর নিয়ে নিন, আমলানকে নোট দিয়ে দেবেন। হ্যাঁ, 2 পেজ নোট, যেটাতে কোন স্কিমে এক্স্যাক্টলি কোন নিয়মটা আছে। হ্যাঁ, এখন আছে কিনা সেটাও দেখতে হবে। আমি সেজন্য আমি আলোচনা করতে পারি। হ্যাঁ, আলোচনা করে একটা নোটে কি এই নিয়মগুলো কি, সেই নিয়মগুলো রুল নাম্বার 43 বি যাই নিয়ম, ওটাতে কি লেখা আছে, ওটা ওয়েস্ট বেঙ্গলে ওটা কেন ওই নিয়মের কারণে চলে না, কি হয়, কি ওটা কি সমস্যা হয়, সেটা বুঝিয়ে দেবেন। আর আরেকটা একটা বলে লিখে দিতে পারেন কি ওটা সলিউশন হতে পারে কি, ওই জিনিসটাই আপনার সলিউশনটা করবো কি অন্য কি করবো সেটা দেখবো। কিন্তু সমস্যাটা ভালো করে যদি একদম স্পষ্ট করে বলতে পারেন, তাহলে আপনার ওনাকে দিয়ে দেবেন। ঠিক আছে? আর একটা স্যার না, আরেক অন্যদেরও প্রশ্ন করতে দিন। না না, হ্যালো। হ্যাঁ, কোথায়? হ্যাঁ, আচ্ছা, বাই দ্য ওয়ে এনার পরে পেছনে নিয়ে যাবেন, না তো সামনে সবাই। নমস্কার, হ্যাঁ, আমি বিএনসিসিআই বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি হ্যাঁ। অনিত ঘোষ বলছি। হ্যাঁ, আমি তো ওখানে গেছিলাম পরশুদিন। হ্যাঁ, তো আমাদের আপনার প্রচুর ছোট ছোট সেলফ হেল্প গ্রুপ এবং অন্যান্য নিয়ে কাজ হয়। হ্যাঁ। তা আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করছি, যেটা আপনার মতামত প্রয়োজন। একটা হচ্ছে যে বিভিন্ন স্কিম যেটা উনি বলছিলেন, সেগুলো একটু ভালো করে মানুষের বোঝার সমস্যা আছে, একটু ট্রেনিং ঠিক আছে, এটা বুঝতে অসুবিধা হচ্ছে। আর একটা যেটা প্রয়োজন, সেটা যারা মার্জিনাল থিঙ্কার্স রয়েছে ইন আওয়ার সোসাইটি বিভিন্ন জায়গায়, তাদের একটু প্রায়োরিটি না দিলে
সব স্কিম কিন্তু রোল আউট করা সবভাবে সম্ভব হবে না, কারণ লোকাল গ্রাম এবং হ্যামলেটসে স্টিল দিস পিপল আর রিয়েলি পাওয়ারফুল এবং এদের কাছে ট্র্যাডিশনাল ইন্ডিজিনাস নলেজটা আছে, যেটাকে আমরা হয়তো কোনো কোনো সময় ভীষণ ইগনোর করছি এবং কিছু জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি, যার ফলে একটা সেখান থেকে একটা ফিডব্যাক অন্যরকম আসছে। এটাকে যদি আপনি একটু তো একটা জিনিস করুন, যে স্কিমগুলোকে ঠিক ঠিক বুঝতে পারছে না, যেটা মনে হচ্ছে এখানেও আগে বলছিলেন, আপনাদের অ্যাকচুয়ালি এটাতে একটা অবদান হতে পারে। এই স্কিমগুলোকে যদি আপনারা একটু বাংলাতে অনুবাদ করে দেন আর বোঝানোর কাজটা, কেন কি দেখুন কেন্দ্রেতে বসে বসে অনেক রাজ্য আছে আর সব ভাষা আমি কে বুঝবো, আর এটাতে আমি বাংলা বুঝি, কিন্তু যে ওই স্কিমটা করে সে হতে পারে কোথায় তামিলনাড়ু থেকে এসছে, তো ও বাংলা বোঝেই না। তো কি হয় সেটাতে, এই যে অনুবাদ করার কাজটা কেন্দ্র থেকে করতে পারি, কিন্তু ওই একটা সরকারি টাইপ ভাষায় হবে। তো এই কাজটা অ্যাকচুয়ালি যদি আপনারা করতে পারেন খুব ভালো হয়। হ্যাঁ, তো আপনারা একটা রাউন্ড করে দেখুন না, কিছু কিছু স্কিমের একটা টেস্ট রান করে দেখুন। হ্যাঁ, শুভদীপকে বলুন, তাহলে আমরা একটা টেস্ট রান করছি। হ্যাঁ কিছু একটা টেস্ট করে দেখুন কি পাইলট হ্যাঁ, তিন চারটে স্কিম নিন, যেটা মানে অনেক লোকে করতে পারে। তিনটে স্কিম নিন, একটা এরিয়াতে যান, ওখানে দেখুন ওই স্কিমগুলো হচ্ছে কিনা, যদি হচ্ছে না তো ওইটার অনুবাদ করে দেখুন আপনাদের মানে চেষ্টায় ওইটা আগের থেকে ভালো হতে পারে কিনা। তারপরে ওইটাকে ভালো করে একটু টেস্ট, কেস স্টাডির মতন আপনি ওটা রেকর্ডও করুন, কি আমরা এখানে আগে 10 জন করতো, আমরা অনুবাদ করলাম বোঝালাম, তার জন্য 100 জন করছে, এরকম একটা টেস্ট করলে তাহলে আমরা বুঝতে পারবো কি আপনার অনুবাদ করার কাজের মানে কি হ্যাঁ আউটকামটা কি হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। বুঝতে পেরেছেন তো? তো আপনার যদি একটা টেস্ট কেস করেন, একটা তো পশ্চিমবঙ্গে লাভ হবেই, কিন্তু এই আমার তাহলে এই অন্য অন্য জায়গায় অন্য প্রান্তেও গিয়ে বলতে কি দেখুন আপনারা অনুবাদ করার একটা কাজ করুন, এই কাজটা খুব অ্যাকচুয়ালি এটা খুব গুরুত্বপূর্ণ কাজ, ঠিক, কিন্তু এটা আমরা কেন্দ্রে বসে আমরা করতে গেলে করতেই পারবো না। কেন কি আপনি জানেন তো কি হবে, একটা সরকারি টাইপ অনুবাদ করার ট্রান্সলেটর হবে, সে নিজে করবে বা গুগল ট্রান্সলেটে দেবে, আর ওটার আমি কত আমি পড়বো, আমারও তো অন্য কাজ আছে, তো ওটা আমি কোনোদিন ওই যুদ্ধটা আমি কোনোদিনই জিততে পারবো না। তো আপনাকে এখানে গ্রাউন্ড লেভেলে করতে গেলে এটা বেশি ভালো হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, চেষ্টা করছি। আর এটাকে যদি একটু পেছনের দিকেও নিয়ে যান মাইন্ডটা তো ভালো রাখবে। থ্যাংক ইউ। নেক্সট কে? নমস্কার সদীপ, ধন্যবাদ আপনাকে। আমার নাম প্রসাদ জানা, ঠাকুরপুকুর। আপনি কোথায়? হ্যাঁ, ঠাকুরপুকুর সাউথ কলকাতা থাকি। তো গত কয়েক বছর ধরে আমি আমার নিজস্ব কাজের জন্য একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের চেষ্টা করছিলাম, তো সেখান থেকে ডেভেলপ হতে লাগে। গত কয়েক বছরে পাস ফেল কোনো না থাকার জন্য যারা সফটওয়্যার সব শিখে নিয়েছে, কিন্তু ছোটোখাটো রেভিনিউ মডেল, ধরুন ROI ক্যালকুলেট করতে হবে বা মার্কআপ লাগাতে হবে, সেগুলোর জন্য তাদের পিছনে আমাদেরকে অনেক এক্সট্রা কস্ট ইয়ার করতে হবে, টাইম। কিসের জন্য এটা? সরি বুঝলাম না। এটা একটা সফটওয়্যারের যে কোনো কিছু যদি আমরা ডেভেলপ করতে যাই, হ্যাঁ, যেটা আপনি বললেন যে টেকনোলজিতে আমরা একটু এগিয়ে যাবো, আর টেকনোলজি টেকনোলজি তাহলে তো আপনার মানে সমস্যাটা কি? সমস্যাটা ওটাই যে এই যে জেনারেশনটা আছে, যারা এখন মোটামুটি 22 থেকে 30 বছরের মধ্যে পড়ে, যারা আমাদের পোটেনশিয়াল এমপ্লয়ি হতে পারে, তারা অনেকটা জায়গায় পিছিয়ে আছে। তো সেখানে যদি স্কিল সেট অ্যাড করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো পলিসি কি ভাবছে? কিন্তু স্কিলিং এর উপরে অনেক খরচা করছি, কিন্তু আমরা সেই স্কিলিংটা দুঃখের কথা, কিন্তু পশ্চিমবঙ্গে এটা পেনিট্রেশন খুব খারাপ। এটা কেন হয় একটুখানি আপনি রিসার্চ করে দিতে পারবেন আমাদের? কেন কি স্কিলিং এর উপর খরচা কম হচ্ছে না, কিন্তু কিসের উপরে হচ্ছে আমরা আমিও জানি না। পেরেন্টস আর নট ইন্টারেস্টেড ফার্স্ট অফ অল, কারণ তারা জানে যে অনেক প্যারেন্টস বলে যে দাদা পড়িয়ে কি করবো, আলটিমেটলি তো সেই টাকা দিয়ে চাকরি পেতে হবে। আর সেকেন্ড হচ্ছে স্টুডেন্টসরা, যারা এখন মোটামুটি 21 থেকে 30-এর মধ্যে আছে, তারা আর এখন বাবা মায়ের কথা শোনে না। সেটা তো চিরকাল তাই, আমাদের সময় শুনতো না, আমিও শুনিনি। বাট সেটা অন্যদিক ছিল, এখন হয়ে গেছে কি বাবা মারা ওই জায়গাটা রিচ করতে চায় না যে আমার ছেলে মেয়ের এক্সেলেন্সের জন্য কি করতে হবে। দেখুন এরকম নয়, যদি আমরা ওদের জন্য চাকরি বাকরি খুঁজে দিতে পারি তো ওরা ঠিকই শিখবে, কিন্তু ওই পাথওয়েটা বানাতে হবে। তো
এরকম নয় কি আমরা খরচা করছি না, কেন্দ্র থেকে স্কিলিং এর উপরে কত খরচা হয় আপনি বাজেটে দেখবেন। আর কিছু কিছু রাজ্যে ভালো খরচা হয়, কিন্তু পশ্চিমবঙ্গে এটার আমরা জানি এটার ইম্প্যাক্টটা কম। তো আপনি একটু দেখুন এই স্কিমগুলো আছে কোন কারণে এখানে স্কিমগুলো চলে না, আপনি যদি একটু এইটাও আপনি একটুখানি রিসার্চ করতে হবে আপনার। দ্বিতীয়ত অনেক স্কিম এখন অ্যাপ্রেন্টিস স্কিম আছে, বুঝলেন তো? অ্যাপ্রেন্টিস স্কিমে আমাকে কোনো ইনস্টিটিউটকে পয়সা দেওয়া দরকার নেই। আপনি যদি আপনার নিজের বিজনেস আছে, হ্যাঁ, তো আপনি যদি বিজনেসের কাউকে অ্যাপ্রেন্টিস হিসেবে নেন, তার জন্যও একটা সাবসিডি আছে। একটু দেখবেন যদি কিছু কারণে ওই নিয়মগুলোর নিয়মে কিছু প্রবলেম আছে বা কিছু আছে, একটু দেখবেন। কিন্তু ওই এখানে কিছু হবে লোকেরা। আপনারা কেউ অ্যাপ্রেন্টিস স্কিমে ব্যবহার করেছেন? হ্যাঁ, আমরা করেছি। হ্যাঁ, বিওপিটি। হ্যাঁ, আমি অ্যাপ্রেন্টিসের ট্রেনিং নিয়েছি HHII থেকে। আমরা যখন ওখানে আমি প্রথমে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন টেকনোলজি শিখলাম, তারপরে অ্যাপ্রেন্টিস NCVT করলাম। NCVT করে আমি ইয়েতে HHI তে জয়েন করেছিলাম, ওখানকার মেনটেন্যান্স ডিপার্টমেন্টে। 1 বছর কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্রেন্টিস কমপ্লিট হয়ে গেলে ওখান থেকে ছেড়ে দেওয়া হলো। কোনো আমাদের দেওয়া হচ্ছে রিক্রুটমেন্ট হচ্ছে না। হ্যাঁ, সেটা রাজ্য লেভেলে হচ্ছে না কি কোনো জায়গাতেই হচ্ছে না, প্রাইভেট সেক্টর? প্রাইভেট সেক্টরও পাচ্ছি না। এবার আমরা তারপরে করছি, তারপরে আমার হচ্ছে কিছু দেখুন, আমরা অ্যাপ্রেন্টিস স্কিমের আইডিয়াটা আমাদের কাছে জেনারেল কাস্ট আমরা পিপলরা আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আপনারা রিজার্ভেশনের মাধ্যমে যেটা করছেন SC ST OBC এবং মাইনরিটি, লেট মি ফিনিশ। বলতে দিন, কিন্তু একটু মানে তাড়াতাড়ি বলে। হ্যাঁ, আপনারা SC ST OBC এবং মাইনরিটির মাধ্যমে এই যে ডিভাইডেশনটা করে দিয়েছেন, যেটা ওদেরকে সমস্ত কিছু সুযোগ সুবিধা দিয়েছেন, আমাদের বয়সের দিক দিয়ে আমরা জেনারেল কাস্টটা পিছিয়ে পড়ছি। এডুকেটেড হচ্ছি কিন্তু আমরা বয়সের জন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারছি না। আপনারা টেকনোলজি জানলেও আমরা এগোতে পারছি না। এবার আপনার যে টেকনোলজি এবং শিক্ষার ক্ষেত্রে যদি এই যে রিজার্ভেশন বা এই যে বয়সের যে পার্থক্য ডিভাইডেশনটা রেখেছেন, এটা যদি সব বয়সের জন্য সমান, মানে 60 age পর্যন্ত যে কোনো ব্যক্তি যে কোনো টেকনোলজি শিখতে পারে, এইরকমটা যদি করেন এডুকেশনের ক্ষেত্রে এজ বারটাকে যদি তুলে দেন, তাহলে ভালো হয় এবং তার মানুষ যেতে পারে, কাজ করতে পারে। ঠিক আছে, এবং আমাদের আপনার বক্তব্য বুঝতে পেরেছি। দেখুন, প্রথমত যে এই যে অ্যাপ্রেন্টিস স্কিম, এটা কিন্তু সরকারি চাকরির জন্য নয়। হ্যাঁ, সরকারি চাকরির জন্য নয়। কেন কি আইডিয়াটা হচ্ছে কি আপনাদের ট্রেনিং দেব, তারপরে আপনারা প্রাইভেট সেক্টরে যাবেন। এটা ঠিক কি পশ্চিমবঙ্গে প্রাইভেট সেক্টরে চাকরি পাওয়া যায় না, আপনাদের ব্যাঙ্গালোর বা গুড়গাঁও যেতে হয়, সেইটার কারণটা আপনারা জানেন, সেটা আমি কিছু করতে পারবো না। সঞ্জীব বাবু, হ্যাঁ, কোথায় আপনি? আমার কোম্পানি অ্যাপ্রেন্টিসশিপের সাবসিডি পেয়েছে। আপনি পেয়েছেন? বিওপিটি থেকে। হ্যাঁ, তো আমি জানি আমাদের পাওয়া যায়, পেয়েছে, খুব স্মুথলি জমা করে পাওয়া গেছে। তো এই যে আপনার হ্যাঁ, তো এটা করার যে আপনার যে প্রসেসটা, আপনি কি এটাকে বাংলাতে ভালো করে লিখে দিতে পারবেন? যাতে যখন থার্ড পার্টি এজেন্ট আছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ, হ্যাঁ, তারাই সব করিয়ে দেয়, দে আর অ্যাপ্রুভ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারা ডিপার্টমেন্টে তো দেখুন, সেটার ইনফরমেশনটা অবভিয়াসলি অনেক লোকেরা জানে না। উনি জানেন না হয়তো। না, জানেন না, সেটা ওদের ভুল নয়। সেটা একভাবে স্বদেশী জগরণ মঞ্চ আর অন্য আমি এবারে অমরান বাবু যারা আছে তাদেরকে হেল্প করবো। এটা আপনার একটা সেশন করতে পারি তো এটা বোঝানোর জন্য। করতে পারেন, সময় আছে আজকেই। যদি 10 মিনিটও মানে আপনি অডিয়েন্সকে বুঝিয়ে দিতে পারেন এটার করার সিস্টেমটা কি। আমি নলেজেবল এনাফ না, কিন্তু আমার কোম্পানি যারা HR আছে তারা ওদের সঙ্গে যোগাযোগ করে প্রসেস করেছে। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্নটা অন্য। হ্যাঁ, বলুন। সবার আগে এটা অন্তিম প্রশ্ন হবে, কেন কি এরপর আমাকে কোথাও যেতে হবে। কয়েকদিন আগে আপনাদের কাজিনদের কাকুরিতে গিয়ে ছবি তোলাটা আমার খুব ভালো লেগেছিল, খুব সেন্টিমেন্টাল ছিল ব্যাপারটা। হ্যাঁ, কাকুরি কেসে। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, হ্যাঁ বলুন। আমার নাম কৌশিক ভট্টাচার্য। হ্যাঁ বলুন। আমি স্টার্টআপ ইন্ডিয়া রেজিস্টার্ড মেন্টর, ঠিক আছে। MSME DI এর আমি রেজিস্টার্ড এন্টারপ্রেনারশিপ ফ্যাকাল্টি। আমার বিজনেসও আছে, বাট স্টার্টআপ মেন্টরিং করি। আমি নিজের উদ্যোগে বাংলার গ্রামে গ্রামে গিয়ে বাংলাতে যারা ব্যবসা করতে চায় বাঙালি ছেলে মেয়ে, তাদেরকে আমি হেল্প করি, প্ল্যাটফর্ম দিই।
প্রশ্ন আমেরিকা থেকে কেউ তাদেরকে হেল্প করতে চায়, সেই হেল্পটা তাদের কাছে পৌঁছায়। নিজেকে এত ভ্যারিস আমার করার একটা চেষ্টা করে অবজারভেশন আছে, বলে ইউ ক্যান টেক দিস ব্যাক। এখানে অনেকে অনেক কিছু করে ন্যাশনাল লেভেলে যেতে পারে না, সেটাকে নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে যেতে পারে না। সেই মাইন্ডসেটের অভাব, সেটা আমি চেষ্টা করছি দূর করার, সেই সাহসটা দেওয়ার, রিস্ক নেওয়ার। কিন্তু এখানকার লোকাল ইনফ্রাস্ট্রাকচারে তাদের পক্ষে শোকেস করা গ্লোবালি বা ন্যাশনালি খুব ডিফিকাল্ট। আমি অনেককে হেল্প করেছি, যেরকম একটি মেয়ে স্যানিটারি প্যাড বানাতো, তাকে অনেককে এমপ্লয়মেন্ট সে দিচ্ছে, একজন সোলার করেছে, একজন এআই নিয়ে করেছে। আমি পার্সোনালি তাদেরকে গাইড মেন্টরিং করেছি ফ্রি অফ কস্ট। কিন্তু একটা স্টেজের পরে এরকম যদি কোনো কিছু থাকে যাতে এরা শোকেস করতে পারবে, ন্যাশনালি যেতে পারবে, সেটা যদি কিছু একটা ভাবনা করা যায়। এবং তো দেখুন, এখানে তো এখানে সবকিছু কলকাতা কেন্দ্রিক, তার বাইরে সব কিছু নেই। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। হ্যাঁ, তো তো আপনি যে মেন্টরিং করছেন সেটা খুব, হ্যাঁ, তো মেন্টরিংটা আপনি যে করছেন সেটা ঠিকই ভালো কাজ করছেন। কেন কি এখানে অ্যাকচুয়ালি একটা এককালে ব্যবসা করার একটা ইকোসিস্টেম ছিল। সেই ইকোসিস্টেমটা ধীরে ধীরে কমিউনিস্টদের তারপরেও ধীরে ধীরে ভেঙে গেছে, পুরোভাবেই ভেঙে গেছে বলতে পারবেন। তো কি হয়েছে, ব্যবসা করতে অনেকে চায়, কিন্তু ব্যবসা করার প্রথমত একটা ওটার যে কালচারটা ছিল সেটা বলবো মিটে গেছে, পুরোপুরি মিটে গেছে প্রায়। তো সেটাকে আবার থেকে বানাতে হবে। সেটা আপনি যে কাজটা করছেন খুবই গুরুত্বপূর্ণ কাজ। আর এই যে একটা, আমি যে আগেই বললাম, একটা কালচার এসে গেছে কি বাঙালিরা ব্যবসা করতে পারে না, এই আমাদের মাথার ভেতরে ঢুকে গেছে। সেই জিনিসটাকে এখন টেনে বের করতে হবে। সেটা একটা বড় কাজ যেটা আপনি করছেন। কিন্তু এটার জন্য আপনি ঠিকই বলেছেন কি এখানে যা প্রোডাক্টস গুলো আছে সেগুলোকে ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়ার আগে আপনি ন্যাশনালি তো এটার একটা ডিসপ্লে করার, এই যে এখানে মঞ্চে যারা বসে আছে তারাও এটার চেষ্টা করবেন কি এটা দরকার কি পশ্চিমবঙ্গের এখানকার কলকারখানা বা যে ব্যবসার যা প্রোডাক্টস গুলো সেগুলো অ্যাটলিস্ট ন্যাশনাল লেভেলে ওটা ডিসপ্লে হোক। ন্যাশনাল গভর্নমেন্ট থেকে আমরা অনেক চেষ্টা করবো, কেন্দ্র থেকে আমরা চেষ্টা করবো, কিন্তু এটার সঙ্গে একটা সমস্যা আছে যেটা আপনারা জানেন কি রাজ্যের সরকারের দিক থেকে প্রায় কোনো हेल्प पावा ही जाए की बोलबो। देखिए समय की सीमा है, सिर्फ 2 या 3 प्रश्न नहीं, एक और क्योंकि इसके बाद मुझे और एक मीटिंग में जाना है। सिर्फ दो प्रश्न ले सकते हैं। আচ্ছা, ইনাকে দিন, অনেকক্ষণ ধরে বলছেন কালো যে জামায় দাঁড়িয়ে আছে, এনাকে একটু দিন, এনাকে অনেকক্ষণ ধরে শুরু থেকেই বলছেন, এনাকে দিন। একটা প্রশ্ন, তারপর देखिए टेक्निकल सेशन बाद में है। টেকনিক্যাল সেশন সব আছে, এটাতে শুধু জেনারেল आप जनरल कोई पूछेंगे तो ওনাকে দিন। কাইন্ডলি আপনারা প্রিসাইজলি বলুন, প্রসঙ্গের বাইরে অনেকে চলে যাচ্ছেন। হ্যাঁ, কাইন্ডলি একদম ঠিক পয়েন্ট বলুন, हाँ প্রিসাইজলি বলুন। এটা কিন্তু লাস্ট पे अपना क्वेश्चन बोलिए बस। নাম বলি, নামটা বলুন তারপর। গুড ইভিনিং স্যার, ডক্টর শান্তরূপ দে। হ্যাঁ, এখানে যতজন বলছেন মানে আপনি যতগুলো পয়েন্ট বললেন প্রত্যেকটা করার জন্য মানে মেইনলি বিকশিত ভারত করার জন্য সবথেকে আগে এগিয়ে আসতে হবে ইউথদেরকে। ঠিক। আর এই ইউথদেরকে এগিয়ে আসার জন্য একটা বেসিক চেঞ্জ যেটা হয়তো অনেকের অপছন্দ হবে বললে, সেটা হচ্ছে যে প্যাটার্নটা। জাস্ট এন এক্সাম্পল, আমরা এখানে যারা যতজন এই ফ্রন্ট রোতে বসে আছি মানে প্রায় প্রত্যেকেরই সবার চুল পেকে গেছে, আর যারা দেশকে এগিয়ে আনবে তারা পেছনে বসে আছে। অ্যান্ড বেসিক সেন্স হচ্ছে চপ ভেজে পশ্চিমবঙ্গের উন্নয়ন বা অগ্রগতি হবে না, আর হাক সে মাঙ্গে আজাদি বলেও হবে না। এই চেঞ্জটা বোঝাবার জন্য ইউথকে বোঝাতে হবে বেসিক এডুকেশন সিস্টেম and total structure. Specific question is this change, এটার একদম উপায় হচ্ছে একদম বেসিক স্ট্রাকচার অফ এডুকেশন, যে যেদিকটা এগোতে চায় তাকে সেদিকে এগোতে দাও। একদম এই গতানুগতিক আপনার প্রশ্নটা হচ্ছে এডুকেশন নিয়ে না পেটেন্ট নিয়ে? এই এডুকেশনের পেটেন্ট নিয়ে, যে স্ট্রাকচার অফ এডুকেশন সিস্টেম যেটা সত্যিকারের বিকশিত ভারত করতে পারবে, ইট ইজ পসিবল টু চেঞ্জ অর নট। এই মডিফিকেশন আমি আমার নিজের পার্সোনাল ভিউটা আপনাকে বলছি। যেটা দেখুন, এডুকেশন যে বেসিক এডুকেশনটা সেটা কেন্দ্র সরকারের হাতে একদমই নয়। সেটাকে
আলটিমেটলি এখানকার লোকেদেরই ধাক্কা মেরে রাজ্য সরকার দিয়ে করাতে হবে। সেটা কেন কি কনস্টিটিউশনে যেরকম সেট আপ সেটাই সেরকম। আমরা শুধু কেন্দ্রের থেকে যে বড় ইনস্টিটিউশন কিছু আছে তাদের মধ্যে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, যেরকম আইআইটি খড়গপুর সেন্ট্রাল ইনস্টিটিউশন, তাতে আমরা করতে পারি। সেরকম যা সেন্ট্রাল ইনস্টিটিউশন আছে, এইমস এখানে একটা পশ্চিমবঙ্গে আছে, এইমস এখনো वो मेरा শুনুন না তো আলটিমেটলি 90% যেটা হবে, 90% এখান থেকে সেটা আপনাকে রাজ্য সরকার দিয়ে করাতে হবে। আমরা কেন্দ্র থেকে কিছু করতে পারি, কিন্তু একটা সুযোগ মানে একটা অপরচুনিটি এসছে যেটা আগে ছিল না। এটা হচ্ছে, আমি অন্য জায়গায় বলেছি কি এখান থেকে আমাদের যে এডুকেশন সিস্টেম পৃথিবীতে, এখানে শুধু না, পুরোপুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে পুরোভাবে বদলে যাবে। আমরা চাই কি না চাই, আপনাকে বলে দিচ্ছি, আজকের থেকে 10 বছর পরে যে কলেজে গিয়ে লোকেরা ছেলেমেয়েরা লেকচার শুনছে, লম্বা লম্বা লেকচার, সেই জিনিসটাই হবে না। কেন কি আজকেও আপনি ইউটিউবে গিয়ে লেকচার শুনতে পারেন, এখানকার লেকচার কারোরই লেকচার শুনতে পারেন। আর লেকচারও ভালো হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিতে পারে, আপনার টেস্টও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেশি ভালো করে করতে পারে। তো এই কলেজে গিয়ে লেকচার শুনছি, তারপরে ওখানে প্রজেক্ট করছি, ওরকম এডুকেশন পুরোপুরি উঠে যাবে। ঠিক আছে, তো এটা অনেক ইউনিভার্সিটির লোকেরা ভাবে কি এরকম হলে খুব খারাপ, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জন্য ভালো। কেন কি আমাদের নর্মাল এডুকেশন সিস্টেম যেটা, সেটাকে ঠিক করতে করতে আমাদের পুরো 50 বছর ধরে ডাউন হয়েছে, আবার 50 বছর লাগে উপরে করতে। তো আমার যত মনে হয় এই পুরো সিস্টেমটাকে আমরা ঠিক করার জায়গায় আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিই, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরেকটা ইন্টারেস্টিং একটা সুযোগ আছে কি ওইটা নিজেই ট্রান্সলেট করতে পারে। আমি আপনাকে বাংলায় বলছি, ওটাকে ট্রান্সলেট করে আপনার জাপানিতেও শুনতে পারেন, কিছু আসে যায় না, ইমিডিয়েটলি ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রান্সলেট করে। তো এইটা যে আমাদের কাছে একটা অপরচুনিটি, সেটাকে ব্যবহার করে আমরা যদি পুরো সিস্টেমকে বাইপাস করে দিই, সেটা একটা দারুণ বিজনেস অপরচুনিটি। আপনারা যেখানে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে যদি এডুকেশন সিস্টেম বানানো যায়, যাতে আমরা টপ নচ টেক্সট বুক, আমরা কোথাও বিশ্বের কোথাও টেক্সট বুক, জার্মানি থেকে টেক্সট বুক নিয়ে এসে ওটাতে বাংলাতে ট্রান্সলেট করে দিতে কিছু আসে যায় না, তো করে ওই বেস্ট, আমরা ভারতের সবচেয়ে ভালো লেকচার কেন শুনবো, বিশ্বের সবচেয়ে ভালো লেকচার শুনবো। এইটা ব্যবহার করে যদি আমরা, আর দেখুন এটা কি ইন্টারেস্টিং, আমরা এখানে একটা স্বদেশীর বিষয়ে, আত্মনির্ভর বিষয়ে বলছি, কিন্তু এটার মানে নয় কি আমরা বিশ্বের বেস্ট জিনিস শিখবো না। স্বদেশীর মানে হচ্ছে আধুনিক হওয়া। তো আমাদের দরকার কি এই, আপনি যে কথাটা বললেন, আমি যদি এটা এখন আগে 20 বছর ধরে আমি যদি এখানকার শিক্ষা সিস্টেমটাকে ফিক্স করি, তো আমাদের কোনোদিনই জিতবো না। তো আমাদের এই পুরো জিনিসটাকে বাইপাস করতে হবে। এটা আমার নিজের পার্সোনাল ভিউ, এটা আমি অনেক জায়গায় ইউনিভার্সিটিতে গিয়ে যখন বলি, তখন ওখানে যারা লেকচাররা তারা ভীষণ রাগ করে আমার উপরে। কিন্তু আমাদের আগে বাড়ার জন্য আজকের সিস্টেমটাকে বাইপাস করা দরকার, আর এটা কোনো আমাদের কাছে চয়েস নেই। थैंक यू वेरी मच लेडीज एंड ठीक है, अब और कोई प्रश्न भी आप नहीं जा सकता है समय की सीमा है। बहुत बहुत धन्यवाद।